নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় খণ্ড। অনেক বড় ঐতিহাসিক উপন্যাস, অনেক বিখ্যাত চরিত্ররা এই উপন্যাসের কুশীলব। সঙ্গে থাকুন, শুরু করছি দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের প্রথম অধ্যায়। রাত্রি গভীর হয়েছে। কলকাতা শহরের মতো শহরও স্তব্ধ। যানবাজারের বুক চিরে চলে গেছে ফ্রি স্কুল স্ট্রিট। তার একটু আগে গিয়ে মিলেছে লিন্ডসে স্ট্রিটের সঙ্গে। লিন্ডসে স্ট্রিটের উত্তরে হক সাহেবের মিউনিসিপ্যাল মার্কেট। 1953 সালেও ফিটন ছিল অনেক। গোটা অঞ্চলটাতেই অ্যাংলো ইন্ডিয়ান মুসলমানদের সংখ্যা বেশি। বোধ করি বাঙালি হিন্দু পরিবারের বড় বাড়ি হিসাবে রায়দের বাড়িটাই শেষ বাড়ি। পশ্চিমগায়েই ফ্রি স্কুল স্ট্রিট। ফ্রি স্কুল স্ট্রিটে কিছুক্ষণ আগে, কতক্ষণ তার হিসেব ঠিক নেই, এই অতীত কথায় বক্তা এবং শ্রোতার নিমগ্নতার মধ্যে সে হিসেব হারিয়ে গেছে। তবে কিছুক্ষণ আগেও মধ্যে মধ্যে মধ্যযুগের সেই নির্জন প্রান্তরে ধ্বনিত কোনো দুঃসাহসী কিংবা কোনো পলাতকের ঘোড়ার খুঁড়ের আওয়াজের মতো একটি ঘোড়ার খুঁড়ের আওয়াজ খপ 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 শব্দ তুলে দূর থেকে কাছে এসে আবার দূরে চলে গেছে। দু চারটে কুকুরের আওয়াজ শোনা গেছে মিউনিসিপ্যাল মার্কেটের ওদিক থেকে। মার্কেটের মাংসের দোকানের হাড় আর ফেলে দেওয়া চর্বি মাংস খেয়ে যে কুকুরগুলো সারা দিন পরস্পরের মধ্যে ঝগড়া করে আর দোকানের দিকে তাকিয়ে থাকে, তারাই এখন ফুটপাথে পড়ে আছে। মধ্যে মধ্যে কিছু দেখে চিৎকার করে উঠছে, আবার সব চুপচাপ হয়ে যাচ্ছে। এ অঞ্চলে অনেক বার, সেগুলোও বন্ধ হয়ে গেছে। এর আগে মাঝে মাঝে স্খলিত পায়ের প্রমত্ত জুতোর শব্দ, দু চারটে জড়ানো কথা, গান বা আস্ফালন শোনা গিয়েছিল, তাও আর শোনা যাচ্ছে না। নভেম্বর মাসের 25 তারিখের রাত্রি। শীত ঘন হয়ে এসেছে। বাহিরে হয়তো আবছা কুয়াশার একটা আভাস ভাসছে। সব স্তব্ধ। এরই মধ্যে সুরেশ্বর বলে চলেছিল কীর্তিহাটের রায়বাড়ির কর্চা, আর সামনে সাজানো ছবিগুলিকে দেখিয়ে বলছিল, এই দেখো, 1948 সালে ভবানী দেবী জলস্রোতে ঝাঁপ দিয়ে কোথায় চলে গেলেন। বীরেশ্বর রায় কীর্তিহাট ছেড়ে এলেন, কলকাতার এই বাড়িতে বাস করতে লাগলেন। এই ফ্রি স্কুল স্ট্রিটে তার জুড়ি ঠিক এমনি গভীর রাত্রে খুঁড়ের শব্দ তুলে, চাকার শব্দ তুলে ফিরে আসত। তখন রাস্তায় পিচ হয়নি, গাড়িতে রাবার টায়ার হয়নি। রীতিমতো রথচক্রের ঘর ঘর শব্দে এ পাড়ার অনেক ঘুমন্ত জনের ঘুম ভাঙিয়ে ফিরত বউবাজার থেকে। বউবাজারে সফিয়া বাইয়ের ঘরে তিনি আসর পেতেছিলেন। এ সেই সফিয়া যে কিশোরী বয়সে বীরেশ্বর রায়ের মামাতো ভাইয়ের বিয়ের আসরে তার মায়ের সঙ্গে গিয়েছিল মুজরো করতে, যার গান শুনতে বসে সবটা তার শোনা হয়নি। ভবানী দেবী এসে মুখ টিপে হেসে বলেছিলেন, আপনার ভাই বর বাঁধা পড়েছেন গানের দায়ে, বাসরে গানের আসরে ফেল করেছেন, তিনি আপনাকে ডেকেছেন তাকে খালাস করে নিয়ে যেতে। এই সপ্রতিভ ও কিশোরীর সরস কৌতুকের আহ্বানে তিনি সফিয়ার গান আধশোনা করে উঠে গিয়ে নিজে পড়েছিলেন ভবানী দেবীর আঁচলের বাঁধনে। সেই বাঁধন ভবানী দেবী খুলে দিতেই তার মদের নেশার মধ্যে মনে পড়েছিল সফিয়াকে। তিনি কলকাতায় এসে প্রথমেই কিনেছিলেন জুড়ি গাড়ি। কলকাতা তখন জব চার্নকের হাট এবং ঘাট। কলকাতা অর্থাৎ বাজার কলকাতা এবং বন্দর কলকাতা থেকে রাজধানী কলকাতার চেহারা নিচ্ছে। লর্ড ওয়েলেসলিকে তখন বলতো নবাব ওয়েলেসলি, একাধারে গভর্নর জেনারেল, আবার জঙ্গি লাট। কলকাতাকে বেড দিয়ে 60 ফুট চওড়া সার্কুলার রোড বা বাহার সড়ক গঙ্গার ধারে ফোর্ট উইলিয়াম থেকে কলকাতার উত্তর সীমানা পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন। গভর্নর জেনারেলের থাকবার জন্য বিরাট লাটপ্রাসাদ বানিয়ে ফেলেছেন।
তখন লর্ড ডালহৌসি ভবিষ্যতের গর্ভে। জায়গাটির নাম ডালহৌসি স্কোয়ার হয়নি। শুধু কলকাতার নয়, ব্যারাকপুরে বাগানবাড়ি হয়েছে। লাট সাহেবের বাড়ি চাকর বাকরের বাহিনীতে ভরে গেছে। কলকাতার লোক বসে নেই, তারাও এতে যোগ দিয়েছে। বড় বড় বাড়ি, বাগান বাড়ির ধুম পড়েছে। গাড়ি ঘোড়ার আমদানি হচ্ছে। ব্রুহাম, ল্যান্ডো, জুরি, কম্পাস, ফিটন, আবার টাউন হলও তৈরি হয়েছে সাধারণের চাঁদায়। লাট প্রাসাদের ডিনার হয়, পার্টি হয়, মদের জোয়ার বয়, বল নাচ হয়। নাচের শেষে রাত্রে চলে তাদের মদের ব্যভিচার। ফিলিপ ফ্রান্সিস মাদাম গ্র্যান্ডের বাড়ি ছুটত মই ঘাড়ে করে, এটা ইতিহাসে লেখা আছে। ওখানেই শেষ নয়, ছোটোখাটো সাহেবদের বাড়িতে পোষা থাকত এদেশি মেয়ে। সে বিধবা ব্রাহ্মণ কন্যা থেকে জমাদারনি পর্যন্ত। লোকে বলে ক্লাইভ সাহেবের হারেম ছিল, হেস্টিংসেরও ছিল। জাহাজের সেলার এসে ফ্রিস্কুল স্ট্রিট অঞ্চলে দাপাদাপি করত। তার দেখা দেখি এদেশের ধনীদের বাগান বাড়ি হয়েছিল এবং দাপাদাপি ছিল বউবাজারের বাইজিপাড়া থেকে হাড়কাটা রামবাগান সোনাগাছি পর্যন্ত। এসব পাড়া তখন জমে উঠেছে সবে। সাহেবদের জন্যে বিলেত থেকে মেয়েরা আসছে বেশ্যাবৃত্তি করতে। তারই মধ্যে চলে সভা সমিতি, তারই মধ্যে রাত্রি শেষে সূর্যোদয়ের 6টা বাজে। সকালে উঠে রাত্রের নেশা চোখ থেকে মুছে রাতের মানুষ আর এক মানুষ হয়ে ওঠে। রামমোহন রায় ব্রাহ্ম দর্শন প্রচার করেন, ইংরেজি শিক্ষার জন্য উঠে পড়ে লাগেন, সতীদাহ নিবারণের আন্দোলন করেন, বিদ্যাসাগর আন্দোলন করেন বিধবা বিবাহ নিয়ে। জমিদারেরা করেন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটি, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ গড়ে উঠেছে, খবরের কাগজ হয়েছে, এনকোয়ারার, ইস্ট ইন্ডিয়ান, জ্ঞানার নেশন, ইন্ডিয়া গেজেট, বেঙ্গল হরকারা, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সমাচার চন্দ্রিকা। সুলতা বললে, সে কালকে আমি জানি সুরেশ্বর, তুমি বীরেশ্বর রায়ের কথা বলো। সুরেশ্বর বললে, তুমি যে জানো সে আমিও জানি, তবে আমি আমার এর পরের ছবিখানাকে তোমাকে বোঝাচ্ছি। দেখো, এই ছবিখানাই সব থেকে বড় ছবি। দেখো, ছবিটাকে উপরে নিচে ডেকোরেশনের প্যানেল দিয়ে আসলে 3 ভাগে ভাগ করেছি। উপর আর নিচের প্যানেলে আছে সেকাল। দেখো, উপরের প্যানেলে লাট সাহেবের নতুন বাড়ি, দুপাশে লিভারি আটা, চাকরের শাড়ি, মাঝখানে দাঁড়িয়ে লর্ড ওয়েলেসলি। তারপর দেখো টাউন হল। ওই দেখো ডেভিড হেয়ার ঘড়ির দোকান বন্ধ করছে, বগলে বইয়ের গাদা, তার পাশে ডিরোজিও, তার পাশে চার্লস গ্র্যান্ট, তারপর মেকলে। ওই দেখো চৌরঙ্গিতে সাহেবদের গাড়ি চলছে, সামনে সহিস ছুটছে। ওই দেখো পালকি চলছে। উইলিয়াম বেন্টিঙ্ক, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ, বেন্টিঙ্কের হাতে গুটোনো কাগজ, সতীদাহ প্রথা রহিত বিল, বিধবা বিবাহ বিল। নিচের প্যানেলে দেখো রামমোহন রায় উঁচু বেদিতে দাঁড়িয়ে একটি আঙুল দেখাচ্ছেন, লোকে দেখছে, এক ঈশ্বর ব্রহ্ম। তারপর দেখো দ্বারকানাথ ঠাকুর, তার সামনে 2টো দরজা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, কারটেগর অ্যান্ড কোং, ইউনিয়ন ব্যাংক। ওর পরে একটা বাগান, ওটা প্রিন্স দ্বারকানাথের বেলগাছিয়া ভিলা। তারপর দেখো প্রসন্ন কুমার ঠাকুর, রামগোপাল ঘোষ, রাধাকান্ত দেব, বগলে শব্দকল্পদ্রম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাতে প্রথম ভাগ ব্যাকরণ কৌমুদী, সীতার বনবাস, মাইকেল মধুসূদন দত্ত, হাতে মেঘনাদ বধ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজেন্দ্রলাল মিত্র। ওই দেখো প্যারীচরণ সরকারের হাতে ফার্স্ট বুক। ওই দেখো কালীপ্রসন্ন সিংহ, বগলে মহাভারত। আবার ওই দেখো রাত্রে সাহেবদের বল নাচ, বাবুদের বাইজি খেমটা নাচের আসর। এরই মাঝখানে ওই দেখো এই বাড়ির মাঝখানের হলে বসে রয়েছেন বীরেশ্বর রায়, সামনে টেবিলে হুইস্কির বোতল, গ্লাস। ওই পড়ে রয়েছে সোফার উপর সফিয়া বাই, মদে তার জ্ঞান নেই। অপরূপ সুন্দরী ছিল সফিয়া বাই,
কেউ বলতো কাশ্মীরি মেয়ে, কেউ বলতো পার্সি মেয়ে। নিতান্ত শৈশবে কিনে মানুষ করেছিল ওর বাইজি মা। 1855 সালের 31শে মের রাত্রি সেদিন। তার আগে সুলতা 1848 সালের 23শে জুলাই শ্রাবণ মাসের 6 তারিখ ছিল। সেই তারিখে বীরেশ্বর রায় লিখেছিলেন তার স্মরণীয় ঘটনালিপির বাঁধানো খাতাটাতে, "Am I going mad? Yes, it is madness. Let it come." তারপর থেকে বলতে গেলে মেরুন রঙের চামড়ায় বাঁধানো খাতাখানাকে একরকম সাদাই বলতে হবে। 1849 সাল থেকে 1854 সাল পর্যন্ত মাত্র কয়েকটা তারিখের কথা 2-4 বা 8-10 লাইনে লেখা। মাত্র ঘটনাটুকুর উল্লেখই আছে। বীরেশ্বর রায়ের চরিত্র বৈশিষ্ট্য আবেগের কোনো স্পর্শ নেই। এক রাত্রের শিকারের কথা আছে, যা ঘটেছিল তা ঘটনার বৈচিত্র্যেই রোমাঞ্চকর। বিস্তৃতভাবে লিখলে ভালো একটা শিকার কাহিনী হতে পারত, কিন্তু 10 লাইনে লিখেছেন বীরেশ্বর রায়। একেবারে গোড়াতেই লেখা, "কিল্ড আ টাইগ্রেস টুডে।" বিবরণ সংক্ষিপ্ত। জন রবিনসনকে খবর দিয়েছিলাম, সে এসেছিল। নৌকো করে হলদি মোহানার কাছে জঙ্গলে যেতে হয়েছিল। মাচা বাঁধা ছিল। শুনলাম বাচ্চা আছে সঙ্গে। বুঝলাম বাঘিনী। বললাম, "ফার্স্ট শট আমার।" জন বললে, "না, আমার, আমি তোমার গেস্ট।" আমি বললাম, "জনি, তুমি মিস করবে আমি নিশ্চিত।" জনি রেগে উঠল, বললে, "বাজি?" বললাম, "হারবে?" সে বলল, "মানে? তুমি আজকাল গুনতে শিখেছ নাকি?" বললাম, "না, নারীর প্রতি তুমি অন্ধভাবে আসক্ত। ওইসব এদেশের কালো মেয়েগুলোর যেটাকেই দেখো তার জন্যে পাগল হয়ে ওঠো। অ্যান্ড ইট ইজ আ ট্রাইগ্রেস। সি ইজ বিউটিফুল অ্যান্ড ক্লেভার। ওদের তুমি চেনো না। দ্য স্ট্রিপ ট্রাইগ্রেসেস আর ব্রাহ্মণ লেডিস অ্যামং দ্য টাইগার্স।" জনি হেসে উঠল, বললে, "তুমি একটা ডেভিল। আমার হাতেই ওটা মরবে, দেখো।" জোর করলাম না, কারণ ও আমার গেস্ট। কিন্তু যা ভেবেছিলাম তাই হলো। দ্য টাইগ্রেস কেম। বাঁধা ছাগলটা একবার চেঁচিয়েই চুপ করলে। বাঘিনীটা একটা গর্জন দিয়ে চুপ করলে। চাঁদের আলো ছিল। জনি নিশানা করে গুলি করলে। বাঘিনীটা লাফ দিয়ে উঠে ধপ করে পড়ল নিথর হয়ে। জনি হেসে উঠে, "বীরা, ইউ হ্যাভ লস্ট," বলে ঝপ করে লাফিয়ে পড়ল মাচা থেকে। মূর্খ, মাতাল, আমি বারণ করবার সময় পেলাম না। কিন্তু যা করতে হবে করতে ভুললাম না। বন্দুক তুললাম। আমি জানি জনি মিস করেছে গুলি, এবং ওই ব্যাঘ্র নারীটি মরার ভান করে পড়ে আছে। শি উইল নাও জাম্প আপ অন দ্য ফুট। ঠিক তাই। মুহূর্তে বাঘিনী উঠে দাঁড়িয়ে দেহটাকে টান করে একটা ভীষণ গর্জন করে উঠল। জনি মুহূর্তে হতভম্ব হয়ে গেছে। বন্দুক তুলতে হাত কাঁপছে। আমি বন্দুক ধরে স্থির। বাঘিনী লাফ দিল, আমি গুলি করলাম, এবং সে উঁচুতে উঠে আবার পড়ল ধপ করে, এবং আবার আমি গুলি করলাম। জনি নিচে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নিঃশেষিত শক্তি ভেঙে পড়া মানুষের মতো। বন্দুকটা ফেলে দিয়েছে মাটিতে নিজেই। এবার আমি লাফিয়ে পড়লাম। বাঘিনী মরেছে, প্রথম গুলিতেই মরেছে। মাথার খুলি ভেঙেছে, দ্বিতীয় গুলিটা লেগেছে বুকে। জনিকে বললাম, "ব্যাক আপ জনি, টেক আ সিপ অফ ব্র্যান্ডি, ইট ইজ নাথিং।" পকেট থেকে ছোট বোতলটা বের করে দিলাম। বরং বললাম, "ট্রাই আ টাইগার অ্যান্ড ইউ উইল হিট হিম, দেয়ার ইউ উইল নেভার মিস।" খুব জোরে হেসে উঠলাম। জনি চমকে উঠে বললে, "বীরা, স্টপ স্টপ, ফর হেভেন সেক, ইউ স্টপ।" এটা সেপ্টেম্বরে। জুলাইয়ের ওই যেদিন ভবানী দেবী জলে ভেসে গেলে লিখেছিলেন, "অ্যাম আই গোয়িং ম্যাড?" তারপর এই প্রথম। তারপর ডিসেম্বরের 10 তারিখে কলাইন লেখা, "কলকাতা যাচ্ছি আজ, সামনে বড়দিন, কলকাতায় নেমন্তন্ন আছে অনেক, লাট সাহেবের সঙ্গে ইন্টারভিউ আছে, ল্যান্ড হোল্ডার সোসাইটি
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মিটিং আছে, কিন্তু আর কি কীর্তিহাটে ফিরব? নো। খুব বড় করে লেখা নো। ডিসেম্বরের 15 লেখা। রানী রাসমণির বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। জানবাজারের বাড়ির জায়গা ওরাই দান করেছিলেন। কৃতজ্ঞতা মানুষের থাকা উচিত, নইলে ওরা ধর্মবিশ্বাসী গোঁড়া হিন্দু, ওদের সঙ্গে আমার বনার কথা নয়। জামাই মথুরবাবু অতি ভদ্র এবং বেশ আভিজাত্য সম্পন্ন ব্যক্তি। হি রিসিভড মি উইথ ডিগনিটি অ্যান্ড কাইন্ডনেস ভেরি গ্রেসফুলি। তারপর রানীর সঙ্গেও দেখা হলো। একটি মহিমময়ী মেয়ে আমাকে মায়ের মতো আদর করলেন, ব্রাহ্মণ বলে সমাদর ভক্তি করলেন। আই ওয়াজ চার্মড, সিম্পলি চার্মড। সি ইজ রিয়েলি আ কুইন। 1855 সালের 1 জানুয়ারি কিছু লেখা আছে। আজ খুব মদ খাচ্ছি, অনেক বিশিষ্ট অতিথি নিমন্ত্রণ করেছি। আজ সন্ধ্যার আসরে মনে হলো আমি যেন কয়েক মাস ধরে একটা টানেলের অন্ধকারে অন্ধের মতো পায়ের তলায় বন্ধুর মাটিতে হোঁচট খেয়ে পা দুখানাকে ক্ষত বিক্ষত করে এবং উপর থেকে ঝরে পড়া জলে ভিজে অসুস্থ ক্লান্ত দেহে জীবনের উপর বীতস্পৃহ মন নিয়ে কলকাতায় এসে অবারিত সূর্যালোকের মধ্যে নতুন স্বাস্থ্য, নতুন উৎসাহিত মন ফিরে পেয়েছি। টুডে লাইফ ইজ সামথিং ওয়ান্ডারফুল টু মি। আই উইশ টু লিভ, আই ওয়ান্ট টু লিভ। 2 দিন আগে লাট সাহেব লর্ড ডালহৌসির সঙ্গে দেখা করে এসেছি। আ গ্রেট পার্সোনালিটি অ্যান্ড আ গ্রেট ডিপ্লোম্যাট অ্যান্ড এম্পায়ার বিল্ডার। আমি তাকে কুর্নিশ করে অভিবাদন করেছি। তিনি হাসলেন, বেশ সদয় হাসি। আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। ল্যান্ড হোল্ডার সোসাইটি এবং ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিতেও গিয়েছিলাম। বড় বড় লোকের সঙ্গে আলাপ হলো। They were all very friendly to me, and I also made them feel that I was also no small fry. They all felt my personality and appreciated what I spoke in the meeting. আমি নীলের চাষে জমিদারদের যে সমস্যা হয়েছে তার উপর বলেছি। জন রবিনসনের মুখ আমার মনে পড়েছিল। মধ্যে মধ্যে সাদা চামড়া বলে তার অনেক ঔদ্ধত্য সহ্য করতে হয়। নীল যেসব জমিতে চাষ হয় তার খাজনা আমরা পাই না বললেই হয়। পার্মানেন্ট সেটেলমেন্টের সময় নীলের চাষ কতটুকু হতো? এখন প্রায় 25 লক্ষ বিঘেতে নীলের চাষ হয়। তাতে 1 টাকা হারে খাজনা বাংলার জমিদারেরা পেলে তাদের 25 লক্ষ টাকা আয় বাড়ত। আমি গ্রেট দ্বারকানাথ ঠাকুরের কথাই উদ্ধৃত করেছিলাম, নতুন কথা বলিনি। তবুও যে জোরের সঙ্গে আমি বলেছি তা সকলেই ভালো বলেছেন। প্রসন্নকুমার ঠাকুর আমাকে বললেন, রয়, ইউ স্টে হিয়ার ইন কলকাতা। উই শ্যাল মিস ইউ ইফ ইউ গো ব্যাক টু দ্য ভিলেজ হোম অফ ইয়োর্স। সেদিন আলাপ হয়েছে জোড়াসাঁকোর বিখ্যাত সিংহ পরিবারের অল্প বয়সে খ্যাতিমান কালীপ্রসন্ন সিংহের সঙ্গে। আশ্চর্য উজ্জ্বল তরুণ। কত বয়স হবে? আমি ভেবেছিলাম 17-18 হবে, কিন্তু সিনহা হেসে বললেন, আমি এখন 15তে চলছি, এবারেই আগস্টে বিয়ে করেছি, সুতরাং বয়স যাই হোক আমি একজন পরিপূর্ণ মনুষ্য। হাফ গ্লাস বেটার হাফ ইজ ফুল ওয়ান, মোর দ্যান ওয়ান। রসিক লোক। এরই মধ্যে বিদ্যুৎসাহিনী সভা বলে একটি শুরু করেছে। শুনে বিস্মিত হয়েছি দেখে তরুণটি বললেন, ডিয়ার রায় সাহেব, বাল্যাবধি ইচ্ছে কবি কালিদাস হব, কিন্তু এখন সেই ইচ্ছে ছেড়েছি, কারণ কালিদাস লম্পট ছিলেন। তারপর ভাবছিলাম জনসন হব, কিন্তু না, তিনি ছিলেন গরিবের ছেলে। তবে রামমোহন রায় হওয়া যায়। মোট কথা বিখ্যাত হতে চাই, তার জন্য বিদ্যোৎসাহী হয়েছি। গ্রন্থ লিখে গ্রন্থকার হব। ব্রাহ্ম হতে চেষ্টা করছি, বিধবা বিবাহে উৎসাহ দেব বলে হাসতে লাগলেন। বললেন, যখন লিখব তখন এসব কথা খুলে লিখব, দেখবেন আপনাকে 1 কপি প্রেজেন্ট করব। আমি তাকে 1 জানুয়ারির এই সান্ধ্য আসরে নিমন্ত্রণ জানালাম। সাদরে তিনি গ্রহণ করলেন। বললাম, নাচ গানের ব্যবস্থা থাকবে? তরুণ কালীপ্রসন্ন হেসে বলেছিলেন,
দ্যাটস ওয়ান্ডারফুল। আমার দুটো জিনিস জন্মলগ্নে বলতে গেলে বিধাতা নির্দিষ্ট হয়ে গেছে, এই নাচ গান আর সাহিত্য। আমার জন্মের দিন বাবা নাচ গান জলসা করিয়েছিলেন আর পণ্ডিত বিদায় করেছিলেন শাল দিয়ে। সার্টেনলি আই উইল কাম, থ্যাংক ইউ মিস্টার রায়। নাচ গানের আয়োজন করেছি। আমার হৃদয় আজ অন্ধকার কাটিয়ে সকালের ফুলের মতো ফুটছে। তার কারণ যে তরুণী বাইজিটি এসেছে সে আমার চেনা। সেই মামাতো ভাইয়ের বিয়েতে যে নিতান্ত কিশোরী বয়সে তার মায়ের সঙ্গে গান করতে গিয়েছিল সেও আমাকে চিনেছে। সে হাসলে। আমার দৃষ্টি দেখে সে আমার অভিলাষ বুঝেছিল। সকলে বিদায় হলে সে যখন বিদায় চাইলে তখন তার হাত ধরে বললাম, না, আজ বছরের প্রথম দিন, আজ থেকেই তোমাকেই আমি জীবনের সঙ্গে বাঁধতে চাই, বাকি গোটা জীবনটার জন্য। সোফিয়া স্থিরভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁ হাতে কান চাপা দিয়ে হেঁট হয়ে সেলাম বাজিয়ে বললে, বহুত মেহেরবানি, লেকিন। হাসলে সে। বললাম, লেকিন কি বলো? বেগম, বিবি। বললে, ও আপকি বেগম, বিবি সাহেবা হুজরাইন। সেদিন যেমন আমার গানের মাঝখানে তোমাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, তেমনি করে এসে ঢুকবে আসরে এবং আজকের রাত্রিটিও শেষ হতে দেবে না। তখন কি হবে? বললাম, সে নেই। নেই? না, চলি গই। চলি গই? কাহা? খোদা মালুম। একটু চুপ করে থেকে সে বললে, আজ রাত থেকেই তোমার কাছে বাঁদী হয়ে রইল সোফিয়া। 1855 সালের 31শে মের রাত্রি সেদিন। সেই দিনের এই ছবি সুলতা। মদের নেশায় প্রায় হতচেতন হয়ে সোফিয়া পড়ে আছে, তবলা মায়া পড়ে আছে, ফুরসি গড়গড়া পড়ে আছে, হুঁকোদানে বাঁধানো হুঁকো রয়েছে, পানের বাটা পিকদান রয়েছে, তবলচি সারেঙ্গিদাররা চলে গেছে, দুটো গোলাপ পাশ গড়াচ্ছে। বীরেশ্বর রায় মদের বোতল গ্লাস টেবিলে রেখে বসে আছেন, বড় বড় চোখ রাঙা হয়ে উঠেছে। মদের নেশা যেন কিছুতেই ধরছে না। একটা ঘটনা ঘটে গেছে যার স্মৃতি কিছুতেই মন থেকে মুছছে না। আজ দক্ষিণেশ্বরে রানী রাসমণি বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করলেন। বিরাট মন্দির, চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে উঁচু কাছিন পিঠে বিস্তীর্ণ জমির উপর গঙ্গার পোস্তা বাঁধিয়ে যে মন্দির তৈরি হয়েছে তা সেন্ট জনস চার্চ থেকে জাঁকে জমকে হয়তো উঁচুতে কম হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ। নানান দেশ থেকে ব্রাহ্মণ পণ্ডিত এসেছে, কাঙালিতে ভরে গেছে। যজ্ঞ হচ্ছে, কলকাতার বড় বড় লোকেরা দেখতে গেছেন। জঙ্গল ভরা দক্ষিণেশ্বর, পথে দুপাশে জলা, তারই মাঝখান দিয়ে নতুন রাস্তা করিয়েছেন রানী। লাট প্যালেস থেকে যে রাস্তাটা উত্তর মুখে মারাটা ডিচ পার হয়ে টালা, সিঁথি, বরনাগরের ভিতর দিয়ে চলে গেছে ব্যারাকপুর লাট সাহেবের বাগানবাড়ি, যার দুধারে শুধু জঙ্গল জলা আর মাঝে মাঝে গোলপাতার বস্তি আর দু চারটে বাগানবাড়ি। বরানগরের উত্তরে সেই রাস্তাটা থেকে নতুন রাস্তাটা পশ্চিম মুখে চলে গেছে মন্দির পর্যন্ত। এদিকে আর একটা রাস্তা বাগবাজার খাল পেরিয়ে কাশীপুরের ভেতর দিয়ে চলে গেছে। ওই রাস্তা দুটোর আজ হাতখানেক মাটি ধুলো হয়ে উঠে গেছে গাড়ির চাকায় চাকায়। ল্যান্ডো, ফিটান, ব্রাউনবেরি আর ভালো ভালো ঘোড়া, সে একেবারে সারিবন্দি। দুধারে কাঙালি চলেছে, তার মাঝখান দিয়ে গাড়ি। সামনে সহিসেরা হাঁকতে হাঁকতে যাচ্ছে, তফাৎ যাও, তফাৎ যাও। এর মধ্যে বীরেশ্বরও গিয়েছিলেন, কিন্তু যেতে যেতে আফসোস করেছিলেন কেন গাড়িতে এসেছিলেন। ধুলোতে সর্বাঙ্গ ভরে গেছে। এর থেকে চাঁদপাল ঘাট কি জগন্নাথ ঘাট থেকে বজরা করে এলে পারতেন। কিন্তু কিছুদিন আগে কেনা নতুন ফিটান আর কালো ওয়েলার ঘোড়া দুটো দেখাবার কেমন একটা ঝোঁক হয়েছিল। বীরেশ্বর রায় নিজেই লিখেছেন, ইট ওয়াজ এ মিস্টেক। রায় সোফিয়াকে নিয়ে বেড়াবার জন্যে নতুন ফিটান আর জোড়া বাছাই করে কালো দুটো ঘোড়া কিনেছিলেন সম্প্রতি। গঙ্গার ধারে চাঁদপাল ঘাটে যেতে যে একটা পথ চলে গেছে দক্ষিণে, কাঁচা পথ, সেই পথে কিছুদিন আগে তার পুরনো গাড়ি আর ঘোড়া দুটো হেরে গিয়েছিল অন্য গাড়ির কাছে। নতুন ঘোড়া, নতুন ফিটান, সেই জন্যে গঙ্গার ঘাটে তার দুখানা নৌকোও আছে। একখানা বড় বজরা, অন্যখানা পানসি। বড় বজরাখানা সোমেশ্বর রায় করিয়ে গিয়েছিলেন।
ওখানায় গঙ্গা হয়ে কাকদ্বীপকে উল্টো দিকে রেখে হলদির ভিতর হয়ে বর্ষার সময়ে সরাসরি কীর্তিহাটে যাওয়া যায়। শুকোর সময়ে জোয়ারো এলাকার পর পালকি করে যান বাকি পথটা, কিংবা হাতি। বীরেশ্বর রায় ঘোড়ায় যেতে ভালোবাসেন। থাক সে কথা। কীর্তিহাট অনেক দূরে পড়ে গেছে, দিন দিন দূরত্ব বাড়ছে। সেখানে কোনো দিন ফিরবার বাসনা তার নেই। ভর্তি দুপুরে ফিরবার সময় ওই কথা ভাবতে ভাবতেই ফিরছিলেন। রানী রাসমণির কাছে তারা উপকৃত। পিতামহ দান গ্রহণ করেছিলেন এই যানবাজারের জমি। অবশ্য সেদিনের কুড়ারাম রায় ভট্টাচার্য কোম্পানির সেরেস্তায় থেকে অনেক কিছু সুগম করে দিয়েছিলেন। তার জন্য তিনি তার প্রাপ্যও নিয়েছিলেন, জমিটা দান। তাছাড়া রানীকে বীরেশ্বর সত্যিই শ্রদ্ধা করেন। রানী যেমন বুদ্ধিমতী তেমনি তেজস্বিনী, আবার তেমনি দানশীলা। জেলেদের উপর কোম্পানির জুলুম বন্ধ করতে গঙ্গার জলকর বন্দোবস্ত নিয়ে যে বুদ্ধি এবং সাহস দেখিয়েছেন তা রানীরই উপযুক্ত। আবার পূজার সময় কোম্পানির গোড়াদের সামনে যে সাহস দেখিয়েছেন সেও তাই। আবার কলকাতা এবং দেশে অন্ন কষ্টের সময় তিনি কাশি যাওয়া বন্ধ করে সেই টাকা খয়রাত করে আর এক মহীয়সী রূপের পরিচয় দিয়েছেন। তিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন, তার নিমন্ত্রণ বীরেশ্বর উপেক্ষা করতে পারেননি। তিনি এসেছিলেন, কিন্তু এসেও তার ভালো লাগেনি। কিছুক্ষণ থেকেই তিনি শরীর খারাপ বলে চলে আসছিলেন। সকালবেলা থেকে মদ খাননি, তার উপর পথের ধুলো, মেজাজ অত্যন্ত খারাপ ছিল। গাড়িতে চড়ে কোচম্যানকে বলেছিলেন, জলদি তুরন্ত জানা, বহুত তুরন্ত, তবিয়ত ঠিক নেই হ্যায়, সমঝা? হ্যাঁ হুজুর। সামনে দুটো সহিস ছুটে চলেছিল ঊর্ধ্বশ্বাসে। ঘোড়ার আগে দৌড়তে হবে তাদের। দুটো সহিস পিছনে দাঁড়িয়েছিল। ওরা ক্লান্ত হলে এরা নেমে ছুটবে, ওরা গাড়ির পিছনে দাঁড়াবে। বেলা 1টা বেজে গেছে। পথে ভিড় তখন কমেছে। দক্ষিণেশ্বরের মুখে গাড়ি 2-1খানা আসছে, যাচ্ছে 2-4খানা, কিন্তু মানুষের ভিড় তখনও নাগাড়ে চলেছে। শুধু দক্ষিণেশ্বরের ভিড় নয়, আজ ছিল স্নানযাত্রা। যত কুসংস্কারাচ্ছন্ন বদ্ধ জীব গামছা কাপড় কাঁধে ফেলে দল বেঁধে চলেছে গঙ্গার ঘাটে। ছেলে মেয়ে বুড়ো জোয়ান যারা ফিরেছে তাদের কপালে কাদা লেপা, গঙ্গা মাটি, বুকেও তাই। 14 জন্মের পাপ খণ্ডন হলো। শুধু পাপই খণ্ডন হয়নি, পুণ্যের ফল বোঝা মাথায়, কাকালে, নতুন কেনা ধামায় ভরে নিয়ে বয়ে যাচ্ছে। পুণ্য দস্তুর মতো ফল হয়ে দাঁড়িয়েছে। আম কাঁঠাল গঙ্গার ঘাটে কিনে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে খাবে, কলেরা হবে, মরবে। শুধু আম কাঁঠাল নয়, বঁটি খুন্তি চাটু কড়াই খেলনা চাকি পুতুল অনেক কিছু। হঠাৎ সামনের সহিস দুটো হৈ হৈ করে উঠল। সামাল সামাল! কোচম্যান চিৎকার করে উঠল, এ উল্লু! চমকে উঠে বীরেশ্বর সামনে তাকিয়ে দেখলেন এক অর্ধ উলঙ্গ বদ্ধ উন্মাদ ঊর্ধ্ববাহু হয়ে ছুটে চলেছে সামনে আর চিৎকার করছে, না না না, পারছি না, পারবো না, ছেড়ে দে, গলা ছেড়ে দে, বলি বলি। উন্মাদ দিক বিদিক জ্ঞান নেই। গাড়ির সামনে সহিস কোচম্যানের চিৎকারে হুঁশ নেই। চিৎকার করতে করতে ছুটেছে। কোচম্যান দুহাতে জোড়া ঘোড়ার লাগামের রাশ টেনে ধরলে, কিন্তু ঘোড়া দুটো প্রমত্ত শক্তির গতিতে ছুটছে সামনের দিকে, তারাও থামতে পারছে না। বীরেশ্বর মুহূর্তে ফিটনের সামনে ডগ সিটে উঠে 2 হাতে কোচম্যানের ধরা লাগাম ধরে সজোরে হ্যাঁচকা টান দিয়ে টেনে ধরলেন। ঘোড়া দুটো সামনের দুটো পা তুলে ডাইনে বেঁকে বাঁয়ে পড়তে পড়তে দাঁড়িয়ে গেল। লোকটা ঘোড়ার মুখের ধাক্কায় আছাড় খেয়ে পড়েছে। বীরেশ্বর লাফ দিয়ে নামলেন। ঘোড়া দুটোরই কষ কেটে গেছে, রক্ত পড়ছে। বীরেশ্বর বললেন, চাবুক ওসমান, চাবুক। লোকটা উপুড় হয়ে পড়ে আছে। দুরন্ত রাগে বীরেশ্বর হাঁকড়ালেন চাবুক। হ্যাঁ বললু, শুয়ার কাহাকা! পিঠটা কেটে গেল। লোকটা শিউরে উঠে যেন চেতনা ফিরে পেল, উঠে বসল। বীরেশ্বরের হাতের চাবুক হাতেই থেকে গেল। পাগলটাকে তিনি চেনেন। 2য় খণ্ডের 4র্থ পর্বের 1ম অধ্যায় শেষ হলো। খুব শীঘ্রই ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।